সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। একটি রাজনৈতিক ও কূটনৈতিক রূপান্তরের সূচনা লগ্ন হিসেবে উপস্থাপিত এক নতুন অধ্যায় বাংলাদেশের নতুন নেতৃত্বের প্রথম বিদেশ সফরকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা। তারেক রহমানের মালয়েশিয়া ও চীনে প্রথম সরকারি সফরকে সমকালীন রাজনৈতিক বয়ানে একটি কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে অর্থনৈতিক বাস্তববাদ, আঞ্চলিক অংশীদারত্ব এবং উন্নয়নমুখী কূটনীতিকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এটি কেবল আনুষ্ঠানিক সফর নয়, বরং বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার পুনর্নির্ধারণের একটি ইঙ্গিত, যেখানে দেশের অর্থনৈতিক স্বার্থ, প্রবাসী শ্রমবাজারের নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী শিল্পায়নের লক্ষ্যকে কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। ডেল্টাগ্রামের বিশ্লেষণ থেকে আরও জানাচ্ছেন ওয়াহিদ ফারুকে। এই সফর নিয়ে বলা হচ্ছে, অতীতের তুলনামূলকভাবে ধীর ও কাঠামোবদ্ধ কূটনৈতিক রীতির বাইরে গিয়ে এখন একটি বেশি গতিশীল, লক্ষ্যভিত্তিক ও ফলাফলমুখী পররাষ্ট্রনীতি গ্রহণ করা হচ্ছে, যা বাংলাদেশকে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিযোগিতায় আরও দৃশ্যমান অবস্থানে নিয়ে যেতে চায়। একই সঙ্গে এই নীতিগত পরিবর্তনকে একটি প্রাগম্যাটিক শিফট হিসেবে বর্ণনা করা হচ্ছে, যেখানে কূটনীতি আর কেবল রাজনৈতিক সম্পর্কের সীমায় আবদ্ধ না থেকে সরাসরি বিনিয়োগ, কর্মসংস্থান এবং প্রযুক্তি স্থানান্তরের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। এই সফরের প্রথম গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়ার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে, কারণ দেশটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার হিসেবে বিবেচিত। লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ার নির্মাণ, সেবা ও উৎপাদন খাতে কাজ করে দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই প্রেক্ষাপটে সফরকে প্রবাসী শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগী চক্রের প্রভাব কমানোর একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। শ্রমবাজারে দীর্ঘদিন ধরে বিদ্যমান জটিলতা ও অনিয়ম দূর করে একটি অধিকতর কাঠামোবদ্ধ ও ন্যায়সঙ্গত ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হবে, যা প্রবাসী আয়ের প্রবাহকে আরও গতিশীল করতে পারে। একই সাথে মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে হালকা শিল্প, কৃষিভিত্তিক প্রযুক্তি এবং মানব সম্পদ উন্নয়ন খাতে সম্ভাব্য সহযোগিতার কথা আলোচিত হচ্ছে। এই অংশে কূটনৈতিক লক্ষ্যকে শুধুমাত্র অর্থনৈতিক লাভ নয়, বরং প্রবাসী নাগরিকদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার সঙ্গে যুক্ত করে দেখা হচ্ছে, যা একটি বহুমাত্রিক নীতিগত কাঠামোর ইঙ্গিত দিচ্ছে। মালয়েশিয়া পর্ব শেষে সফরের পরবর্তী ধাপ হিসেবে চীনকে বাংলাদেশের উন্নয়ন কৌশলের একটি অপরিহার্য অংশীদার হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন এবং বড় আকারের অর্থায়নের ক্ষেত্রে চীনের ভূমিকা বিগত বছরগুলোতে গুরুত্বপূর্ণ ছিল এবং এই সফরের মাধ্যমে সেই সম্পর্ককে আরও গভীর ও সম্প্রসারিত করার লক্ষ্য রয়েছে বলে বর্ণনা করা হচ্ছে। আলোচনায় সম্ভাব্য 15 থেকে 17টি সমঝোতা স্মারক, কর্মপরিকল্পনা এবং সহযোগিতা চুক্তির কথা উল্লেখ করা হয়েছে, যা বিভিন্ন খাত যেমন অবকাঠামো উন্নয়ন, শিল্পাঞ্চল স্থাপন, প্রযুক্তি স্থানান্তর এবং বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতাকে অন্তর্ভুক্ত করতে পারে। বিশেষ করে চট্টগ্রামে প্রস্তাবিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল স্থাপনের ধারণা এবং বৃহৎ আকারের শিল্প বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে উপস্থাপিত হচ্ছে। একই সঙ্গে তিস্তা নদী ব্যবস্থাপনা ও আঞ্চলিক জলসম্পদ উন্নয়ন প্রকল্পের মতো দীর্ঘদিনের আলোচ্য বিষয়গুলো নতুন করে অগ্রগতি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এইসব উদ্যোগকে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে রপ্তানিমুখী শিল্পভিত্তিক ব্যবস্থায় রূপান্তরের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে, যেখানে দেশটি কেবল শ্রমনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে প্রযুক্তি ও উৎপাদনশীল অর্থনীতির দিকে অগ্রসর হতে চায়।
এই পুরো কূটনৈতিক উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে উপস্থাপিত হচ্ছে স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের ধারণা। বলা হচ্ছে বাংলাদেশ একদিকে যেমন চীনের সঙ্গে সম্পর্ক গভীর করছে, অন্যদিকে তেমনি অন্যান্য আঞ্চলিক ও বিশ্ব শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করবে। এই অবস্থানকে একটি বাস্তববাদী কূটনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে, যেখানে কোনো একক শক্তির উপর অতিরিক্ত নির্ভরতা না রেখে বহুমুখী অংশীদারিত্বের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করা হবে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী বৈশ্বিক ভূ রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যেও বাংলাদেশ নিজের উন্নয়ন অগ্রাধিকারকে কেন্দ্র করে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বজায় রাখতে চায়। ফলে এটি শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নয়, বরং একটি বৃহত্তর কৌশলগত অবস্থান, যেখানে দেশটি আঞ্চলিক শক্তির ভারসাম্যের মধ্যে নিজের অবস্থান সুসংহত করার চেষ্টা করছে। এই সফরের আরেকটি আলোচিত বিষয় হল প্রশাসনিক ব্যয় হ্রাস ও কার্যকর শাসন ব্যবস্থার প্রতীকী বার্তা। বলা হচ্ছে একটি তুলনামূলকভাবে ছোট ও দক্ষ প্রতিনিধি দল নিয়ে সফর পরিচালনার মাধ্যমে সরকার আন্তর্জাতিক পর্যায়ে রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সংযম প্রদর্শনের চেষ্টা করছে। এটি কেবল অর্থনৈতিক দিক থেকে নয়, বরং রাজনৈতিক বার্তা হিসেবেও গুরুত্বপূর্ণ, যেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় সফরের মূল লক্ষ্য হবে আলোচনার ফলাফল, চুক্তির কার্যকারিতা এবং জনগণের জন্য বাস্তব উপকারিতা নিশ্চিত করা, বিলাসিতা বা প্রদর্শন নয়। এই ধরনের দৃষ্টিভঙ্গি একটি নতুন প্রশাসনিক সংস্কৃতির ইঙ্গিত দেয়, যেখানে ফলাফল ভিত্তিক কূটনীতি এবং জবাবদিহিমূলক শাসনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে এই সফরের প্রতীকী সংযোগও তুলে ধরা হচ্ছে। বলা হচ্ছে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর উদ্ভূত নতুন প্রজন্মের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই সরকার একটি আত্মনির্ভর, সম্মানজনক এবং উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছে। এই বয়ানে কূটনৈতিক সফরকে শুধুমাত্র আন্তর্জাতিক সম্পর্কের অংশ হিসেবে না দেখে, বরং অভ্যন্তরীণ উন্নয়ন ও রাজনৈতিক বৈধতার সঙ্গে যুক্ত একটি বৃহত্তর প্রকল্প হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ফলে এটি একই সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত তিনটি স্তরে ব্যাখ্যা করা হচ্ছে। সব মিলিয়ে এই সফরকে একটি ট্রানজিশনাল মোমেন্ট হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যেখানে বাংলাদেশ একটি তুলনামূলকভাবে অপেক্ষাকৃত প্রতিরক্ষামূলক কূটনৈতিক অবস্থান থেকে বেরিয়ে এসে অধিক সক্রিয় ও লক্ষ্যভিত্তিক আন্তর্জাতিক ভূমিকায় প্রবেশ করছে বলে দাবি করা হচ্ছে। এই বয়ানে দেশটি আর প্রান্তিক অবস্থানে থাকতে চায় না, বরং বৈশ্বিক অর্থনৈতিক প্রবাহে একটি সক্রিয় অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। মালয়েশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার এই প্রচেষ্টাকে বৃহত্তর রূপান্তরের প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে উন্নয়ন, বিনিয়োগ, প্রযুক্তি এবং মানব সম্পদ সবকিছুই একটি সমন্বিত কৌশলের অধীনে পরিচালিত হবে বলে ধারণা করা হচ্ছে। শেষ পর্যন্ত এই সফর একটি আশাবাদী রাজনৈতিক বার্তা বহন করে, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ একটি নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক অধ্যায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এবং এই অধ্যায় দেশের ভবিষ্যৎ উন্নয়ন কাঠামোকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।